তো 34 এর সামটা করাবো, সাম নাম্বার 34। কি বলছে? ক্যালকুলেশন অফ ট্যাক্স পেইড বাই প্রিপেয়ারিং প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা তো শিখেছিলাম না ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো দেখো না, দাগ কাটো না। তোমাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করতে বলছে, দুটো দাগ কাটলেই হবে। প্রথমে কি লিখতাম? আরে উপরে হেডিং দাও যেটা বের করতে বলেছে। ক্যাশ ফ্লো ফর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং। প্রথমে কি লিখতাম মনে আছে নিশ্চয়ই? প্রথমে কি লিখতাম? নেট প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো? কি লিখতাম প্রথমে? নেট প্রফিট বিফোর ট্যাক্স। তো এই অঙ্কটা দেখো তো, নেট প্রফিট বিফোর ট্যাক্স কি দিয়েছে? আচ্ছা, এখানে না দেখো, ভালো করে দেখো, নেট প্রফিটের জায়গায় কি দিয়েছে? নেট লস। দেখেছো? নেট লস ব্র্যাকেটে দিয়েছে, মানে হচ্ছে তোমার নেট লস। তো নেট লস দিয়েছে। লেখো, প্রথমে লেখো নেট লস বিফোর ট্যাক্স। বলতে পারবে নেট লস বিফোর ট্যাক্স কোন টাকাটা লিখবো? দেখো, বলতে পারবে এখানে নেট লস বিফোর ট্যাক্স কোন টাকা লেখা উচিত? বিফোর ট্যাক্স কোনটা? এই যে এটা হচ্ছে ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্স, আর এই টাকাটা হচ্ছে আফটার ট্যাক্স, এটা হচ্ছে এটি, এটা হচ্ছে আফটার ট্যাক্স, ট্যাক্সের পর। আর এটা হচ্ছে বিটি, এটা হচ্ছে বিফোর ট্যাক্স। তাহলে কোনটা নেব? 165, তাই তো? 165। তাহলে লিখো নেট লস কত লিখবো? 1,65,000। হ্যাঁ বলো। স্ক্রিন শেয়ার হয়নি? দাঁড়া এক মিনিট দেখছি। স্ক্রিন শেয়ার হয়, ঠিক আছে, সরি। হয়েছে দেখো। স্ক্রিন শেয়ার হয়েছে। তাহলে লিখো নেট লস বিফোর ট্যাক্স কত? 1,65,000। 1,65,000 লিখে দিলাম। এবার এর সাথে কি যোগ করতাম? অ্যাড করতাম নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। তো কোশ্চেন করে দেখতে হবে এখানে নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স কত টাকা দিয়েছে। কোশ্চেন করে দেখতে হবে এখানে নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং। তোমার আওয়াজ কিসের হচ্ছে তো? হ্যালো? হ্যালো? হ্যাঁ ঠিক আছে। নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স বলতে এখানে কি কি আছে? এই যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে নন ক্যাশ। ডেপ্রিসিয়েশনটা হচ্ছে তোমার নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স। কত টাকা আছে ডেপ্রিসিয়েশন এখানে? 1 লাখ। তাহলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন 1 লাখ। তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাস করে 65,000 মাইনাসে, হ্যাঁ, -65,000। এটাকে বলে অপারেটিং লস। আমরা আগে অপারেটিং প্রফিট বলতাম। এখানে প্রফিট হয়নি, কি করে প্রফিট করবে? তাই লিখবো অপারেটিং লস বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। হ্যাঁ, বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, অপারেটিং লস বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এরপরে আমরা শিখিয়েছিলাম, বা সেখানে আর কোনো ঝামেলা নেই। এবার এই যে ওপরে কিছু নেই, যা আছে এবার এখানে, এই যে এই জায়গাটা দেখো, এই যে অ্যাডিশনাল ইনফরমেশন দেখো, ডেটার্স। ডেটার্স কি ছিল? ডেটার্স ভালো করে দেখবো। এখানে আগে লিখে দিই তার আগে।
কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কি হয়? ক্যাশ কমে যায়। কারেন্ট অ্যাসেট কমলে ক্যাশ বেড়ে যায়। কারেন্ট লাইবিলিটি বাড়লেও ক্যাশ বেড়ে যায়। কারেন্ট লাইবিলিটি কমলে ক্যাশ কমে যায়। তাহলে এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেটস। এটা কারেন্ট অ্যাসেটস, এটা কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট লাইবিলিটি, এটা কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, লিখে দিলাম। ডেটার্স ছিল কত? 22। এটা হচ্ছে ওপেনিং আর এটা হচ্ছে ক্লোজিং। ডেটার্স ছিল 1,25,000 হলো 1,50,000। তাহলে কত বাড়ছে ডেটার্স? 25,000 বাড়ছে। মানে কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হবে? মাইনাস করবো 25। নেক্সট বিল রিসিভেবল, এটাও কারেন্ট অ্যাসেট। 40 ছিল 30 হলো, 10,000 টাকা কমছে। তাহলে এটা হবে প্লাস হবে 10,000। বোঝা যাচ্ছে? সান্ডিকেটার্স লাইবিলিটি ছিল 85 হলো 75, 10,000 কমে গেল, মাইনাস হবে 10,000। আউটস্ট্যান্ডিং তাহলে কারেন্ট লাইবিলিটি 10 ছিল 15 হলো, 5,000 বেড়ে গেছে, প্লাস হবে +5,000। প্রিপেড ইন্স্যুরেন্স 25 ছিল 27,500 হলো, কারেন্ট অ্যাসেট বাড়ছে। তাহলে কারেন্ট অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস কত হবে? 2,500। তাহলে বোঝা গেল পুরো পয়েন্টটা। এটা তো মনে রাখতে হবে, কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলোই আসবে এবার। ঠিক আছে, এবার এই যে জিনিসগুলো হলো, এবার খাতায় নেব, খাতায় লিখবো। লেখো, প্রথমে কি লিখবে জানো তো? প্লাস গুলো আগে করে নিই। প্লাস কি আছে? কারেন্ট অ্যাসেট। কি লিখবে? দেখো, এইটা করবো, প্রথমে এই পয়েন্টটা করবো। কি লিখবো জানো তো? লিখবো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। প্লাস দিয়ে লেখো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। প্লাস দিয়ে লেখো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। একটাই আইটেম ছিল বিল রিসিভেবল। দেখো ধরে ধরে করো, ডাউট নেই। বিল রিসিভেবল 10,000 লিখে দাও, 10,000। আবার আরেকটা অ্যাড ছিল, দুটো অ্যাড ছিল দুটো। আরেকটা অ্যাড কি ছিল বলো? বলো। এই যে এটা আউটস্ট্যান্ডিং স্যালারি, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি অ্যাড হচ্ছে মানে কি? কারেন্ট লাইবিলিটি বাড়ছিল, তাহলে লিখো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। লেখো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, লেখো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। কি লিখবো এটা? আউটস্ট্যান্ডিং স্যালারি। অ্যামাউন্ট কত ছিল আউটস্ট্যান্ডিং স্যালারি? 5,000। 10 আর 5 যোগ করে কত হলো? 15,000 হয়ে গেল। এটা বোঝা গেল? এবার লেস করবো, লেস। কি কি লেস আছে দেখে নাও। প্রথম লেস 25, মানে লিখবো কি? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। লিখো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ডেটার্স 25,000। তাহলে এটা হয়ে গেল। আর আর কি আছে? আর একটা ছিল প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স ছিল, এটাও কিন্তু কারেন্ট অ্যাসেটস, আর এটা বাড়ছিল। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স 2,500। এটাও হয়ে গেল। আর কি ছিল? আরেকটা সান্ডিকেটার্স কম ছিল, মানে কারেন্ট লাইবিলিটি কমছে, তাহলে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। মাইনাস দিয়ে লেখো ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, লিখবে কেইটার্স। কত অ্যামাউন্ট ছিল কেইটার্স বলো? 10,000। 25 আর 10 35, 35 আর 2 37,500। প্লাস মাইনাস করো, দেখো। -65 প্লাস 15 মানে কত হচ্ছে? -50। -50 আর প্লাস 37,500, তোমার মধ্যে -12,500। -12,500 নাকি? ঠিক করলাম না ভুল করলাম? একটু ভুল হয়েছে। -65 প্লাস 15 মানে কত হচ্ছে? এখানে করে দিই।
-50,000। আর এটা কি হচ্ছে, এটা -50 আর -87,500। ডেটার্স 25,000 টাকা লিখেছি, হ্যাঁ। প্রিপেড ইন্স্যুরেন্স 2,500 টাকা লিখেছি, হ্যাঁ। ক্রেডিটার্স লিখেছি, আর কিছু লিখিনি। স্টকটা লিখিনি, স্টক। এই দেখো স্টক লিখতে ভুলে গেছি, স্টক এই যে উপরে ছিল স্টক। এই দেখো স্টক দেখো, ওপেনিং স্টক ছিল 1,10,000, ক্লোজিং স্টক ছিল 1,35,000। তাহলে তাহলে কি হচ্ছে, স্টক বাড়ছে না কমছে? স্টক বাড়ছে, তাই তো? স্টক বাড়ছে কত? 25,000 টাকা। স্টক বাড়ছে মানে কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস করতে হয়। মাইনাস করো 25,000 টাকা। এখানে লিখো ইনভেন্টরি 25,000। তাহলে কত হচ্ছে? 25 আর 2 27, 27 আর 25 52, 52 আর 10 62,500, 62,500। তাহলে 50,000 যোগ 62,500 কত হচ্ছে? -1,12,500 টাকা। ঠিক আছে? বলো, বলো, বলো। এই দেখো না, এই যে -50 হলো, আর এই তিনটে অ্যাড করে হচ্ছে -62,500। এটা না, এটা মাইনাস কেন হচ্ছে? এটা মাইনাস কেন হলো? এই তো মাইনাস ছিল তো, এটা তো মাইনাস লেখা ছিল। এই তো একটু জোরে, তোমার তোমার ভয়েস এত স্লো আসছে না, অ্যাকচুয়ালি কিছু শোনাই যাচ্ছে না। এই দেখো এখানে -1,65,000 আর +1,00,000 করে -65 হয়। আর এখানে 10 আর 5 অ্যাড করে 15 হলো। তা -65 + 15 করলে কত? -50,000। যেটা বেরোলো তাকে বলা হয়, ঠিক আছে কিছু বেরোলো কিন্তু লিখতে হবে না। এবার লিখতে হবে এর থেকে ট্যাক্স বাদ দিতে হবে, ট্যাক্স। ট্যাক্স তুমি গভর্নমেন্টকে যত টাকা ট্যাক্স পে করবে সেটা বাদ যাবে। এবার কত টাকা ট্যাক্স পে করবো দেখি তো, কোশ্চেন করে দেখি কত টাকা ট্যাক্স পে করতে হবে। দেখি, আমি বলে দিচ্ছি ট্যাক্স কত টাকা পে করতে হবে, বলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আগের বছর শুরুতে ছিল ট্যাক্স 15, শেষে ছিল ট্যাক্স 10। দেখো একটা ট্যাক্সের একটা ছোট্ট করে একটা টি ফর্মে অ্যাকাউন্ট খুলতে হবে। আমার সঙ্গে হলো, আমার সঙ্গে হলো প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট। ডেবিট সাইড, কেসে প্রভিশন ফর ট্যাক্স লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। লিখো ওপেনিং ব্যালেন্স, লেখো ট্যাক্সের বাই ব্যালেন্স, ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স। দেখো ট্যাক্স অ্যাকাউন্ট করলাম না আমরা, ট্যাক্স তো লাইবিলিটি, ট্যাক্স তো লাইবিলিটি, লাইবিলিটির ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স কত হচ্ছে? 15,000। ওপেনিং 15,000 লেখো, বাই ব্যালেন্স বিডি 15,000। আর টু ব্যালেন্স চিনি কত ছিল? টু ব্যালেন্স চিনি 10,000, তাই তো? 10,000 হয়ে গেল। কত টাকা ট্যাক্স পে করতে জানা নেই। এই প্রভিশন ফর ট্যাক্স এর আইডিয়া নিশ্চয়ই, আইডিয়াটাই করে দিয়ে দিচ্ছি তোমাকে, জানো না আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি। দেখো প্রভিশন ফর ট্যাক্স জিনিসটা কি? একটা কোম্পানি প্রতি বছর তো বিজনেস করছে, তো বিজনেস করে প্রতি বছর তো ওর একটা লাভ হয়। কোন কোম্পানি প্রতি বছর যে ব্যবসা করছে, বিজনেস করে, ওর একটা লাভ হয়। লাভ হলে গভর্নমেন্টকে, প্রফিট হলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তো ধরো, ধরো একটা কোম্পানি, ধরো আমার কোম্পানি এবছর যত টাকা লাভ করলো তার উপর ট্যাক্স কবে দেবে? নেক্সট ইয়ারে দেবে। এবছর যত টাকা লাভ করলো তার উপর ট্যাক্স নেক্সট ইয়ারে দেবে। বোঝা গেল কি বললাম? আর বোঝা গেল কি বললাম? এই বছর তুমি বিজনেস করলে, বিজনেস করে এবছর যত টাকা প্রফিট করবে তার উপর ট্যাক্স তুমি পরের বছর দেবে। তাহলে পরের বছর ট্যাক্স দেবে তো, পরের বছর তোমাকে ট্যাক্স দিতে হবে। তার জন্য এবছর তোমাকে ট্যাক্সের টাকা সরিয়ে রাখতে হবে। এই বছর তোমাকে ট্যাক্সের টাকা, পরের বছর ধরো তোমাকে সাপোজ, তুমি কখনো বলতে পারবে না পরের বছর কত টাকা ট্যাক্স দিতে হবে।
অনেকে একটা অ্যাজাম্পশন করে টাকা সরে যাবে, ট্যাক্সের টাকা প্রফিট থেকে সরে যাবে, ট্যাক্সের টাকা প্রফিট থেকে সরে যাবে। তা প্রফিট থেকে এই ট্যাক্সের টাকা সরিয়ে রাখে, তাহলে কি হবে? দেখো তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বছরের শুরুতে ট্যাক্সে ব্যালেন্স ছিল কত? 15,000 টাকা। মানে গভর্নমেন্ট তোমার কাছে বছরের শুরুতে 15,000 টাকা ট্যাক্সের টাকা পায়, আর বছর শেষে তোমার কাছে 10,000 টাকা পায়। তার মানে কি ট্যাক্সের ব্যালেন্স 5,000 টাকা কমে গেছে। হ্যাঁ, এই বছর এই বছর তুমি ট্যাক্সের, তোমাকে তো পরের বছর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তো পরের বছর যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই ট্যাক্সের অ্যাকাউন্ট মানে প্রভিশন ক্রিয়েট করেছো। তো নেক্সট ইয়ারে তোমার গভর্নমেন্টকে যদি ট্যাক্স দিতে হয়, তাহলে সেই ট্যাক্সের টাকা এই বছর প্রফিট থেকে সরাতে হবে। তো প্রফিট থেকে ট্যাক্সের টাকা সরাতে হবে, তাহলে প্রফিট থেকে যদি ট্যাক্সের টাকা সরায়, তাহলে ট্যাক্সের ব্যালেন্স বেরিয়ে যাবে। ট্যাক্সের ব্যালেন্স বেরিয়ে যাবে। আর ব্যালেন্স বাড়লে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। ক্রেডিট দিকে লিখতে হয়। কি লিখবো এখানে? ক্রেডিট দিকে লিখবো কি? বাই স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। ক্রেডিট দিকে লিখতে হবে বাই স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। বাই স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। এইবার কোশ্চেন পড়ে তোমাকে ভালো করে দেখতে হবে। এখানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লসের ট্যাক্স কত টাকা বলেছে? প্রফিট এন্ড লসের ট্যাক্স 50,000 টাকা বলেছে। তাহলে তুমি প্রফিট থেকে ট্যাক্সের কত টাকা সরিয়েছো? প্রফিট থেকে তুমি ট্যাক্সের 50,000 টাকা সরিয়েছো। তুমি প্রফিট থেকে ট্যাক্সের কত টাকা সরিয়েছো? 50,000 টাকা সরিয়েছো। দেখো না, বোঝো না ব্যাপারটা। ধরো এটা একটা ঘর, এটা একটা ঘর, ঠিক আছে? এটা একটা ঘর। ধরো এটা একটা ঘর, এটা একটা ঘর। তো দেখো, ঘটে তুমি দেখতে পারলে কি বছরের শুরুতে, মানে ব্যাপারটা বুঝবে কিন্তু, বছরের শুরুতে তোমার কাছে গভর্নমেন্ট 10,000 টাকা পায় ট্যাক্সের, এই সরি 15,000 টাকা পায়। বছরের শুরুতে গভর্নমেন্ট তোমার কাছে ট্যাক্স বাবদ 15,000 টাকা পায়। ঠিক আছে? 15,000 টাকা পায় বছরের শুরুতে। এবার তুমি তো এবছর ব্যবসা করলে, এবছর ব্যবসা করে তো লাভ হলো। লাভ হলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কবে দেবে ট্যাক্সটা? স্যার পরের বছর। তাহলে পরের বছর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, তাহলে এবছর প্রফিট, এবছর তো তোমাকে ট্যাক্সের টাকা সরিয়ে রাখতে হবে। টাকাটা সরাবে কোথা থেকে? টাকাটা সরাবে তুমি প্রফিট থেকে। টাকাটা তুমি সরাবে কোথা থেকে? প্রফিট থেকে। তো প্রফিট থেকে যদি টাকা সরাও, তাহলে প্রফিট কমবে। প্রফিট থেকে টাকা সরালে প্রফিট কমবে আর ট্যাক্স বাড়বে। প্রফিট থেকে টাকা সরিয়ে তুমি ট্যাক্স অ্যাকাউন্টে রাখো। প্রফিট থেকে টাকা সরিয়ে ট্যাক্স অ্যাকাউন্টে রাখো। তো ট্যাক্স অ্যাকাউন্টে যদি রাখো, তো ট্যাক্সের ব্যালেন্স বাড়বে। তাহলে তো ট্যাক্সের ব্যালেন্স বাড়বে। এবার প্রশ্ন হলো, স্যার কত টাকা সরাবো? এই দেখো বলে দিয়েছে। এই দেখো, মার্কিং করলাম 50,000 টাকা সরিয়েছে। 50,000 টাকা সরাবে। তাহলে 50,000 টাকা সরালে তোমার ট্যাক্সের ব্যালেন্স বাড়বে। তো এইদিকে লিখবো 50,000। তাহলে এইদিকে টোটাল করলে কত হলো? 65,000 টাকা। সেই 65 এইদিকে লিখবো। 65 থেকে 10 বাদ দাও, রইলো কত? 55,000 টাকা। তার মানে তুমি এবছর কত টাকা ট্যাক্স পে করলে গভর্নমেন্টকে? 55,000 টাকা ট্যাক্স পে করলে এবছর। এখানে লিখবো টু ব্যাংক। এই হচ্ছে ফান্ডা, আর কিছু নেই অঙ্কের ফান্ডা। আর কিছু অঙ্কের ফান্ডা নেই। ঠিক আছে তো? তো তোমাকে এটাই আমি বলে দিলাম। তাহলে তোমাকে যখনই প্রভিশন ফর ট্যাক্স বলবে, তোমাকে ওপেনিং ক্লোজিং ব্যালেন্স বলে দেবে, তুমি লিখে দেবে ব্যালেন্স যেমন বলে দেবে, লিখে দেবে। এইবার তোমাকে কোশ্চেনে বলে দেবে তুমি প্রফিট থেকে ট্যাক্সের কত টাকা সরিয়েছো, বলে দেবে প্রফিট থেকে কত সরিয়েছো। তা প্রফিট থেকে যদি তুমি ট্যাক্সের টাকা সরাও, তাহলে ট্যাক্সের ব্যালেন্স বাড়বে। তাহলে তো ট্যাক্সের ব্যালেন্স বাড়বে। তুমি একটা নরমালি ভাবো, তোমার ঘরে একটা ঘট আছে, ঘট। ঠিক আছে? মানে মানে ঘট আছে যার মধ্যে তুমি টাকা রাখো। তুমি ধরো, তোমার ধরো ঘটে কিছু টাকা আছে। ঘটে কিছু ঘটে ধরো 10,000 টাকা পড়ে আছে। তুমি কোনো এক জায়গা থেকে টাকা জোগাড় করে 5,000 টাকা জোগাড় করে ঘটে রাখলে, তাহলে ঘটে কত হবে টাকা? 15,000 টাকা হয়ে যাবে না? 10 ছিল, 5 বেড়ে গেলে 15,000 টাকা হয়ে গেল। এখানেও তাই। ট্যাক্সের ব্যালেন্স ছিল আমার, এটা হচ্ছে ট্যাক্সের একটা ঘর। ট্যাক্সের ঘটে 15,000 টাকা মানে ওপেনিং ব্যালেন্স ছিল। তুমি আরো আরো টাকা সরিয়ে রাখলে, তাহলে কত চললো? 65,000 টাকা। টোটাল 65 হলো। এবার বছরের শেষে গিয়ে দেখলে ওই ঘটে আরো 10,000 টাকা পড়ে আছে, তাহলে বাকি টাকা তোমার বের করে দিল ঘর থেকে। এটাই বলে জানতে চাও। তাহলে কত টাকা ট্যাক্স পে করলাম? 55। এই যেখানে লিখলাম না ট্যাক্স পে, এখান থেকে এখানে 55 মাইনাস, তাহলে কত হবে? 1,67,500। এটা হচ্ছে অ্যান্সার। ওখানে ওটা
হুম, তোমার ভয়েস একদম কেটে গেছে, মানে এত আসছে না, কিছু আসছে না কথা, মানে বুঝতে পারলে তো? আমি একটা আইডিয়া করে তোমাকে বলছি, কিন্তু আমি তোমার ভয়েস কি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝে, 35, এই দেখো, ভালো, 35। আবার বলে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করো, ওই একই রকম ভাবে করবো। অ্যাডজাস্টমেন্ট কিছু দিয়েছে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট, ভালো অঙ্ক, এই অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক দিয়েছে, হ্যাঁ। আমার কাছে ভালো লাগলো এই অঙ্কটা দেখে, এই অঙ্কটা দেখে আমার খুব ভালো লাগছে। তাহলে সবার মতো কাজ করো, কোশ্চেন দেখে নিয়ে যদি, এটা কোথাও এসেছিল সিবিএসসি বোর্ডে, না আসেনি, নর্মাল অঙ্ক। দেখো, এটা একটা ব্যালেন্স শিট দিয়েছে, দেখতে পাচ্ছ ব্যালেন্স শিট দিয়েছে, আর নোটস টু অ্যাকাউন্ট দিয়েছে, আর কিছু চ্যাপ্টারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। দেখো কি আর করো, প্রথমে দাগ কেটে নাও, প্রথমে আগে তুমি দাগ কেটে নাও করাতে, লেখো ক্যাশ ফ্লো ফ্রম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তুমি আমার কি লিখতাম মনে আছে নিশ্চয়ই, প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে, সবার প্রথম কি লিখতাম, প্রফিট বিফোর ট্যাক্স। তো প্রফিট বিফোর ট্যাক্স বের করার জন্য আমাকে ওয়ার্কিংস করতাম, মনে পড়ছে তো? ওয়ার্কিংস করতাম প্রফিট বিফোর ট্যাক্স, বলো দেখি, প্রফিট বিফোর ট্যাক্স এর বের করতাম কি করে, সবার প্রথম কি লিখতাম, সবার প্রথম কি লিখতাম, ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল, মনে পড়ছে? ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল মাইনাস ওপেনিং ব্যালেন্স অফ এসপিএল। তাহলে কোশ্চেন পড়ে দেখো, এসপিএল এর ক্লোজিং ব্যালেন্স কত ছিল, এই দেখো, এই যে এসপিএল, এসপিএল এর ক্লোজিং, হ্যাঁ, এসপিএল এর ক্লোজিং ছিল 1,50,000, ক্লোজিং ছিল 1,50,000, লেখো ক্লোজিং, লেখো 1,50,000, আর ওপেনিং কত ছিল, 1,40,000 মাইনাস, তাহলে কত হবে জানো এটা, 2,90,000। এই দেখো বুঝলে কিনা, দেখো ভালো করে বুঝো, বছরের শুরুতে তোমার লস ছিল 1,40,000, আর বছরের শেষ দিন গিয়ে দেখলে তোমার লাভ হয়ে গেছে 1,50,000। বুঝতে পারলে তো ব্যাপারটা? এখানে কি ছিল, ক্লোজিং থেকে ওপেনিং বাদ দেবো, তো ক্লোজিং তো 1,50,000, আর ওপেনিং কত ছিল, মাইনাস 1,40,000। তাহলে এই মাইনাস, এই যে এই মাইনাস, আর এই মাইনাসে কি হয়, প্লাস হয় না, তাই জন্য 2,90,000 হয়ে গেল, 2,90,000 হয়ে গেল। এবার এর সাথে আমরা তিনটে আইটেম অ্যাড করতাম, নিশ্চয়ই মনে আছে। প্রথমে কি করতাম, ট্রান্সফার টু রিজার্ভ, মনে পড়ছে? প্রথম দিকের অঙ্কগুলো দেখো, সব লেখা ছিল ট্রান্সফার টু রিজার্ভ, খোঁজো এখানে, ট্রান্সফার টু রিজার্ভ কত আছে, কিছু বলেছে? এদিক ওদিক ঘুরিয়ে ঠুরিয়ে বলবে, দেখতে হবে তোমাকে ট্রান্সফার টু রিজার্ভ কত আছে। এই দেখো রিজার্ভ, এই দেখো দেখছো রিজার্ভ লেখা আছে, রিজার্ভ শুরুতে ছিল 1,20,000, শেষে হলো 1,50,000, তাহলে রিজার্ভ কি, কত টাকা বাড়লো রিজার্ভ, তাহলে 30,000 টাকা বাড়লো, রিজার্ভ কত বাড়লো, 30,000 টাকা, তাই তো? ট্রান্সফার টু রিজার্ভ কত হবে, 30,000 টাকা, তাই তো? রিজার্ভ শুরুতে ছিল কত, 1,20,000, শেষে কত হলো 1,50,000, তাহলে রিজার্ভ তো বেড়ে গেল, রিজার্ভ তো বেড়ে গেল, দেখো না, এই দেখো, এই দেখো, এই দেখো বোঝাই, আমি আবার বারবার করে বোঝাচ্ছি, রিজার্ভ বছরের শুরুতে ছিল 1,20,000, বছরের শেষে রিজার্ভ হলো 1,50,000, তার মানে রিজার্ভে আগের বছর যা ছিল ব্যালেন্স, এবছর আরো রিজার্ভে ব্যালেন্স বেড়ে গেল, কেন বেড়ে গেল, কোম্পানি যত টাকা লাভ করেছে, লাভের টাকা রিজার্ভে সরিয়ে রেখেছে, তাই তো, লাভের টাকা রিজার্ভে সরিয়ে রেখেছে, তাহলে বুঝতে পারলে, এটাকে বলে ট্রান্সফার টু রিজার্ভ। তাহলে এবছর তুমি কত টাকা ট্রান্সফার করেছো, এবছর প্রফিট থেকে কত টাকা নিয়ে রিজার্ভে রেখেছো, 30,000 টাকা, সেটাই লিখলাম ট্রান্সফার টু রিজার্ভ।
এরপরে লিখতে হয় কি জানো তো, এরপরে কি শিখিয়েছিলাম, ডিভিডেন্ড। ডিভিডেন্ড থাকলে নিতাম, মনে আছে? ডিভিডেন্ড লেখো, ডিভিডেন্ড কোশ্চেন পড়ে দেখো, ডিভিডেন্ড আছে দেখো, এই দেখো বলেছিল ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ারের উপর 8% ডিভিডেন্ড, ইকুইটি শেয়ারের উপর 8%। তাহলে ইকুইটি শেয়ার কোথায়, এই যে ইকুইটি শেয়ার, এর উপর 8%। কোন ব্যালেন্সের উপর দেখো, ওপেনিং ক্যাপিটালের উপর 8%। ওপেনিং কত ছিল স্যার, 4.5 লাখ। 4.5 লাখের 8% করো, 36,000। ঠিক আছে, তাহলে কি লিখবো, লেখো ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার। কত, 36,000 ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার 36,000 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো অঙ্কে কি প্রেফারেন্স শেয়ার আছে দেখে নাও, এই দেখো প্রেফারেন্স শেয়ার আছে। প্রেফারেন্স শেয়ার কত পার্সেন্ট বলছিল, 5%। কার উপর হবে, ওপেনিং এর উপর। তো 3 লাখের 5% কত হবে, 15,000 টাকা। ঠিক আছে, প্রেফারেন্স ডিভিডেন্ড লেখো, আবার প্লাস দিলে ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার। কত ছিল প্রেফারেন্স শেয়ার বললাম, বলো দেখি প্রেফারেন্স শেয়ার কত টাকা বললাম, 3 লাখ। 3 লাখের 5% 15,000। লাস্ট কি করবো, প্রভিশন ফর ট্যাক্স, যদি থাকে তাহলে নেবে, যদি থাকে তাহলে নেবে। দেখো কোশ্চেন পড়ে বলো, ট্যাক্স বলেছিল, ট্যাক্সের সম্পর্কে কিছু দেখো, কোশ্চেন পড়ো ট্যাক্স। এই দেখো প্রভিশন ফর ট্যাক্স, দেখেছো প্রভিশন ফর ট্যাক্স ছিল, দেখতে পেয়েছো? তাহলে অ্যাকাউন্ট হলো প্রভিশন ফর, তোমার ক্যাশ ফ্লো যখন অঙ্ক করবে, যদি কোশ্চেনে প্রভিশন ফর ট্যাক্স থাকে ওর লেজার খুলবে, বারবার বলছি লেজার খুলবে, প্রভিশন ফর ট্যাক্স এর লেজার খুলে তুমি বুঝিয়ে যাবে, আমাকে বলতে হবে না, নিজেই বুঝিয়ে যাবে। প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট, এটা একটা লাইবিলিটি, প্রভিশন ফর ট্যাক্স একটা লাইবিলিটি। লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, লেখো। পাই ব্যালেন্স বিল, দেখো ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স কত ছিল, ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স কত ছিল, 40,000। আর ক্লোজিং কত, 50,000। টু ব্যালেন্স ছিল 50,000। ঠিক আছে, এটা তো কোনো ডাউট নেই, বলো এটা তো কোনো ডাউট নেই। ট্যাক্সের ব্যালেন্স বসালাম, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। ট্যাক্স হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স কেইটা বসে, আর ক্লোজিং ব্যালেন্স তো অপোজিট সাইডেই বসবে। এবার আগের অঙ্কটায় তোমাকে কোশ্চেনটা পড়ে দেখো, আমি তোমাকে যে কথা বলছি মনোযোগ সহকারে শোনো। তুমি কোশ্চেন পড়ে দেখো, কোশ্চেনে কি কোথাও এরকম কথা কোথাও লিখে দিই যে কত টাকা ট্যাক্স পেড করেছে, দেখো তো, দেখো তো কোথাও লিখে যে ট্যাক্স কত টাকা পে করেছে, দেখো দেখি কোথাও কি বলেছে ট্যাক্স কত টাকা পে করেছে। কত টাকা ট্যাক্স পে করেছে কিছুই বলেনি, তাই তো? আচ্ছা, কত টাকা ট্যাক্স পে করেছে যদি কোশ্চেনে বলে না দেয়, তাহলে এই কথাটা বলতে হবে, এই বছর প্রফিট থেকে তুমি ট্যাক্সের টাকা কত সরিয়েছো, আগের অঙ্কটার মতো প্রফিট থেকে তুমি ট্যাক্সের জন্য কত টাকা সরিয়েছো, এটাও তো বলতে হবে, যে কোনো একটা বলতে হয়। আমার কথাটা শুনলে কি বললাম, আমার কথাটা শুনলে কি বললাম, আমার কথাটা শুনলে কি বললাম, তোমাকে আবার বলছি মন দিয়ে শোনো, কিন্তু কথাগুলো মন দিয়ে শোনো। তোমাকে পরীক্ষার কোশ্চেন পেপারে তোমাকে বলে দেবে, কি বলে দেবে জানো, আমি তোমাকে বলে লিখে দিচ্ছি কি বলে দেবে, এই ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট। ওরা তোমাকে হয় বলে দেবে ট্যাক্স পে, শুনছো তো? এটা কিন্তু খুব জরুরি, এই অঙ্কের পার্টিকুলার এই অঙ্কটার মধ্যে আমার কাছে এই পয়েন্টটাই লিখেছে, আর কিছু না, প্রভিশন ফর ট্যাক্স। হয় তুমি, তোমাকে পরীক্ষার হলে হয় ট্যাক্স পেড বলবে, আর না হলে প্রোভাইডেড বলবে, যে কোনো একটা কথা বলবে। ঠিক আছে, মনে থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড বলবে, যে কোনো একটা ওয়ার্ড বলবে, হয় পেড বলবে না প্রোভাইডেড বলবে। স্যার পেড মানে কি, পেড মানে তুমি এবছর কত টাকা ট্যাক্স পে করেছো। স্যার পে মানে, আবার বলুন না, পে মানে কি, পে মানে কোম্পানির ক্যাশ বাক্স থেকে এবছর গভর্নমেন্টে, গভর্নমেন্টকে কত টাকা দিয়েছে, বোঝা গেল পেড মানে কি। তোমার পকেটে টাকা আছে, পকেট থেকে বের করে দিলে ওটা মানে পেড। ঠিক আছে,
ট্যাক্স পেড মানে কোম্পানি এবছর তার ক্যাশ বাক্স থেকে কত টাকা বের করে গভর্নমেন্টকে দিয়েছে তাকে বলে পেড। বোঝা গেল কাকে বলে পেড? বুঝতে পারলে পেড কাকে বলে? এবার প্রোভাইডেড কাকে বলে? প্রোভাইডেড মানে কি? প্রোভাইডেড মানে কোম্পানি এবছর কত টাকা সরিয়েছে, কোম্পানি এবছর কত টাকা সরিয়েছে, কোম্পানি এবছর কত টাকা সরিয়েছে ট্যাক্স বাবদ, কোম্পানি এবছর কত টাকা সরিয়েছে ট্যাক্স বাবদ, এটা বলে দিয়েছে কোশ্চেনে। এ দেখো লিখেছে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড, প্রোভাইডেড মানে কত টাকা সরিয়েছে, কত টাকা সরিয়েছে 45,000 সরিয়েছে। তাহলে কোম্পানি যদি ট্যাক্সের জন্য এত টাকা সরায় তাহলে কি হবে? ট্যাক্সের ব্যালেন্স বাড়বে না কমবে? আগের অঙ্কটা করালাম, বলো বলো। হ্যাঁ, কি বলে কমবে? কমবে বলে বুঝে বল, কমবে কি করে হবে? কোম্পানি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তার জন্য প্রফিট থেকে এত টাকা সরিয়েছে, তার প্রফিট থেকে এত টাকা সরিয়ে তো ট্যাক্স অ্যাকাউন্টে রেখেছে। যদি ট্যাক্স পে করে তখন ব্যালেন্স কমবে, ট্যাক্স পেমেন্ট করলে ব্যালেন্স কমবে। এই দেখো আমি খুলে দিয়েছি ট্যাক্স অ্যাকাউন্ট, এই দেখো ট্যাক্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ট্যাক্স অ্যাকাউন্ট, এর লাইবিলিটি, এটা হচ্ছে লাইবিলিটি। কোম্পানি যদি ট্যাক্সের টাকা গভর্নমেন্টকে পে করে তখন ট্যাক্সের ব্যালেন্স কমবে, পেমেন্ট করলে ব্যালেন্স কমবে। কিন্তু কোম্পানি কি করছে? এখন পেমেন্ট করছে না, বলছে ট্যাক্সের টাকা সরাচ্ছে, ট্যাক্সের টাকা সরালে ট্যাক্সের ব্যালেন্স বাড়বে। আমি তোমাকে একটা বোঝাই, ভালো করে বোঝো, কিন্তু আমি বলছি মতো শোনো, এটা তো একটা ঘর, একটা ঘট আছে, হ্যাঁ, ঘটে, ঘটে না, ট্যাক্সের টাকা তুমি সরিয়ে রেখেছো 40,000 টাকা, আগের বছর 40,000 টাকা সরিয়ে রেখেছিল, এবছর তুমি আরো 1,00,000 টাকা সরালে, তাহলে তোমার ঘটে কত রইলো বলো না? তুমি বলো না, তুমি একটা ঘরে একটা ঘট আছে, তোমার ঘরে একটা ঘট আছে, ভালো করে শোনো, আমি তোমাকে লিখে লিখে দেখাচ্ছি নাকি। এই দেখো, ধরো এটা একটা তোমার ঘরে একটা ঘট আছে, ঘট, এই ঘরটার নাম কি জানো? ঘটের নাম হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স, এই ঘরটার নাম হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স, মনে রাখবে ঘটের নাম কি? ঘটের গায়ে লেখা আছে প্রভিশন ফর ট্যাক্স, ঠিক আছে? এই ঘটের মধ্যে তোমার কত টাকা ছিল? অলরেডি ঘটের মধ্যে 40,000 টাকা আছে, ঠিক আছে তো? তুমি এবছর ওই ঘটের মধ্যে আরো 45,000 টাকা ফেললে, তাহলে ঘটে কত হলো? 85,000 হলো। বুঝতে পারলে তো? ব্যাপারটা এটা, আর কিছু না, ঘটে ছিল এত টাকা, তুমি প্রফিট থেকে টাকা সরিয়ে আবার ঘটে রাখা, তাহলে তোমার যদি প্রফিট থেকে টাকা সরাও, প্রফিট থেকে টাকা সরিয়ে তুমি ঘটেই রাখবে, এটাকে বলে প্রভিশন ফান্ড, এটাই হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স, আর কিছু না। তাহলে কি হবে? প্রভিশন ফর ট্যাক্স কোন দিকে বলি? এইট দিকে বলি, লেখো বাই এসপিএল। স্যার কেন এসপিএল লিখলে? কারণ টাকাটা কত থেকে সরিয়েছো? প্রফিট থেকে সরিয়েছো, কত টাকা সরিয়েছো? 45,000। 85 থেকে 50,000 বাদ দিলে কত হয়? 35,000। টু কি হবে? ব্যাংক। এই ব্যাংকটা মানে বুঝতে পারলে তো? এবছর তুমি গভর্নমেন্টকে এত টাকা পেমেন্ট করেছো, বোঝা গেল কি বললাম? কতটা বুঝতে পারলে তো? তোমার পরীক্ষায় প্রভিশন ফর ট্যাক্স তুমি যতদিন না বুঝতে পারবে আমাকে বারবার জিজ্ঞাসা করতে থাকবে, প্রভিশন ফর ট্যাক্স আসবেই পরীক্ষায়, বারবার করে জিজ্ঞাসা করবে। আমি রাগ আমি কোনো, বুঝতে পারলে কোনো প্রবলেম হবে না, তুমি বারবার জিজ্ঞাসা করবে, কিন্তু মাথার মধ্যে ঢুকতে হবে প্রভিশন ফর ট্যাক্স। আমি তোমাকে, আমরা যে গ্র্যাজুয়েশন পড়াই না, গ্র্যাজুয়েশন পড়াতেও আমি এই কথাটা বারবার বলেছি, বলেছি তোদের পরীক্ষায় হয় পেড বলবে নাই প্রোভাইডেড বলবে, যে কোনো একটা কথা, যদি পেড বলে প্রোভাইডেড বের করবে, আর যদি প্রোভাইডেড বলে পেড বের করবে। তাহলে এই অঙ্কে কি বলেছিল? প্রোভাইডেড বলেছিল, তুই পেড বের করবে। এটাই তুমি একদম পুরো সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলো, গেঁথে ফেলো, ব্যাস, আর কিছু না। তাহলে কত হলো? তুমি প্রফিট থেকে কত সরালে? স্যার প্রফিট থেকে এই টাকাটা সরিয়েছে, এই টাকাটা প্রফিট থেকে সরি, প্রফিট থেকে এই টাকা বুঝেছো? প্রফিট থেকে কত সরালো? 45। তাহলে এই যে এখানে লিখবো 45, বুঝতে পারলে? এখানে কিন্তু প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ট্যাক্স মানে জানো তো কি? প্রোভাইডেড, এটা মানেই হচ্ছে প্রোভাইডেড, এটা মানেই প্রোভাইডেড। সুতরাং ঘাবড়ে যাবে না, জিনিসগুলো বুঝবে, অসুবিধা হলে বারবার করে জিজ্ঞাসা করার চেষ্টা করবে। এটাকে বলে পেড আর এটাকে বলে প্রোভাইডেড।
ঠিক আছে, তাহলে সরিয়ে দিলাম 45,000 টাকা, যোগ করে দাও কত 2,90,000 প্লাস 30 প্লাস 36 প্লাস 15 প্লাস হলো 45,000, কত হচ্ছে 4,16,000 হয়ে গেল। এটাই হলো তোমার প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে, ক্লিয়ার? এখানে লিখো 4,16,000 টুকতে হবে, টোকা বাকি আছে নাকি? এই দেখো না 4,16,000 হয়ে গেল। এবার এর সাথে কি যোগ করতে শিখেছি? নন ক্যাশ। আমি তোমাকে একটা কথা বলি, শোনো না, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আগে অনেকগুলো অঙ্ক করেছো তো, আগে তো অনেক অঙ্ক করেছো, আমার মনে হয় আগের সব অঙ্ক মানে পুরো মাথা থেকে বের করে দাও, দরকার নেই আগের অঙ্ক। এই অঙ্কটা করার পর আর কিছু অঙ্ক দরকার নেই, মানে আগে যতগুলো অঙ্ক করেছো এই অঙ্কটা করার পর বাকি সব অঙ্ক তুমি ভুলে গেলেও চলবে, মানে এই অঙ্কটাই হচ্ছে আলটিমেট অঙ্ক। আমার কথাটা বুঝতে পারছো কি বলছি? মানে এই অঙ্কটাই আসার জন্য আমরা আগের অঙ্কগুলো করেছি। কি বললাম বুঝতে পারলে? আগের অঙ্ক, এরপরে আগের অঙ্ক আর না জানা থাকলেও চলবে, এরপরে যখন বাড়িতে রিভিশন করবে না, আগের অঙ্ক না দেখলেও তোমার চলবে। কি বললাম বুঝতে পারলে? এই অঙ্কটা হচ্ছে ভালো অঙ্ক, এই অঙ্কটা তুমি যদি ভালো করে করো তাহলে বাকি আগের সব অঙ্ক মনে পড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আগের অঙ্কগুলি যে টিএস গোয়াল স্যার যে বইটা তৈরি করেছে, আগে তোমাকে স্টুডেন্টকে জানিয়ে জানিয়ে এই জায়গাটায় এসছে, মানে পেজ থেকে করে 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 এই জায়গাটায় এসছে। তাহলে এই অঙ্কটা আসার জন্য তুমি আগের অঙ্কগুলো করেছো। আমার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? এখন প্রশ্ন হলো স্যার আপনাকে কি আগের অঙ্ক পরীক্ষায় দেবেন? আমি বললাম না, তোমার দরকার নেই। তুমি যদি এই অঙ্কটা ভালো করে বুঝে রাখো, আগের অঙ্ক এমনি পেরিয়ে যাবে, কিচ্ছু নেই আগের অঙ্ক। আশা করি বুঝতে পারছো কি বলেছে। আর এটাই হচ্ছে তোমার লাস্ট অঙ্ক, কি বলবো, এটাই তোমার লাস্ট অঙ্ক তোমার এই অপারেটিং এর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি লাস্ট অঙ্ক। তাহলে তুমি আইডিয়াই করো, তুমি নিজে আইডিয়া করো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি লাস্ট অঙ্ক। তাহলে লাস্ট অঙ্ক করা থাকলে বাকি সব অঙ্ক তো পারাই যাবে। কি মনে হয় তোমার, কি মনে হয়, কি বলো? কি মনে হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি তুমি লাস্ট অঙ্ক করছো, তাই এই অঙ্কটা করা থাকলে তুমি বাকি আগের অঙ্কগুলো পারবে কি পারবে, তোমার কি মনে হয়? বুঝতে পারছো তো? তুমি দেখো না, তুমি বাড়িতে অঙ্কগুলো দেখবে, কিচ্ছু নেই। আমি তোমাকে বারবার বলছি শুধু এই অঙ্কটা করো, আর কি দরকার নেই। অপারেটিং অ্যাক্টিভিটি এই অঙ্কটা তুমি বারবার করো, আর বারবার করতে গিয়ে বারবার অসুবিধা হবে, বারবার আমাকে জিজ্ঞাসা করো, বোঝাবো বোঝাবো, কোনো সমস্যা নেই। লেখো, এরপরে লিখো নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা আমি তোমাকে বলে দিই, মন দিয়ে শুনবে, যে কথা কথা ওগুলো বলছি মন দিয়ে শুনবে। এই নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে 5খানা আইটেম আছে, 5খানা, ম্যাক্সিমাম 5টা আইটেম আসতে পারে, ম্যাক্সিমাম। এর বাইরে আসতে পারে না, দেখলাম ডাক দিয়ে দিলাম 5টা পয়েন্ট আসতে পারে। আচ্ছা, তোমাকে কি আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম 5টা পয়েন্ট কি কি আসতে পারে? বলেছিলাম কি, হ্যাঁ কি না? বলো দেখি একটা করে বলো, আমি আমি লিখছি একটা করে, দেখো। তোমাকে লিখতে হবে না, কারণ আমি লিখে মুছে দেবো। আমি লিখছি, আমি লিখছি, তোমাকে, তুমি যদি লেখো তাহলে লিখতে পারো, তোমার যদি মন চায় লিখতে তুমি অন্য এক জায়গায় লেখো, অন্য এক জায়গায় লেখো নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে কি কি আইটেম আসতে পারে। আমি 5টা আইটেম লিখছি। কি জানো? ডেপ্রিসিয়েশন, সবার প্রথম আসতে পারে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, এই পয়েন্টটা আসতে পারে। আচ্ছা স্যার, আর কি আসতে পারে? দেখো আমি তোমাকে বলছি, লিখবে মানে আলাদা জায়গায় লিখলে লিখতে পারো, কারণ তুমি পরবর্তী এরপরে যত অঙ্ক করবে না আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আর কি পয়েন্ট হতে পারে? লস অন সেল অফ, লিখলাম লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। কি লিখলাম? লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। দুটো পয়েন্ট বললাম, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে পয়েন্ট থাকবেই না, আমি যা লিখছি এর বাইরে থাকতেই পারে না। কেন? এই কথাগুলো আমরা গ্র্যাজুয়েশনে ফলো করি, 12-এ তো তার চেয়ে তো সোজা কোশ্চেন হবে গ্র্যাজুয়েশনের তুলনায়, গ্র্যাজুয়েশন অনার্সের চেয়ে সোজা হবে। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। আচ্ছা দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট, ইন্টারেস্ট অন লোন, কোন লোন নিলে তার উপর ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন লোন। 3টে পয়েন্ট হলো, ঠিক আছে, 3টে পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, প্রিমিয়াম অন রিডেমশন
অফ ডিবেঞ্চার্স মানে স্যার এই লাইনটার মানে বাকি তিনটে মানে বলতে হবে, এটা বলে দিচ্ছি। ডিবেঞ্চার মানে লোন। আজকে টাটা কোম্পানি কারোর থেকে লোন নিয়েছে, লোন নিলে সেই লোনের টাকা শোধ করতে হবে তো, লোন নিলে তো লোনটা শোধ করতে হবে। এই লোনটা যদি প্রিমিয়ামে শোধ করে, ঠিক আছে, এই লোনটা যদি প্রিমিয়ামে শোধ করা হয় তাকে বলা হয় নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে। লোনটা যদি প্রিমিয়ামে শোধ করা হয় তাকে বলা হয় নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। বোঝা গেল? বলো না, বোঝা গেল তো? আচ্ছা, আর কিছু হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি অঙ্কে প্রিলিমিনারি এক্সপেন্সেস থাকে, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে আসছে। এবার লিখছি প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি থাকে, কোনো কোনো অঙ্কে থাকতে পারে। তারপর যদি কোনো রকমের কোনো ফিকটিসিয়াস অ্যাসেট থাকে, ফিকটিসিয়াস অ্যাসেট রাইট অফ, এর বাইরে আমার যা মনে হচ্ছে আর কোনো পয়েন্ট থাকতে পারে, আর কোনো পয়েন্ট থাকবে না। এই পাঁচটা পড়া থাকলে এর বাইরে একটা পয়েন্ট আসবে না, গ্যারান্টি এর বাইরে একটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, কি কি পয়েন্ট লিখলাম দেখেছো বলো? ঠিক আছে, মনে থাকবে তো? লিখেছো, এক জায়গায় লিখেছো কি? বলো, এক জায়গায় লিখেছো? না লিখলে এক জায়গায় স্ক্রিনশট মেরে নাও, এটাকে স্ক্রিনশট মেরে নাও। এটা কিন্তু আমি বারবার তোমাকে বলছি, যখন সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমরা যখন রিভাইজ করা আরম্ভ করবো না, যখন রিভাইজ করা আরম্ভ করবো, ধরো বিভিন্ন টেস্ট পেপার যে তোমাদের সমস্ত বেরোয়, যে অসওয়ালের বই বলো, যে বিভিন্ন যে বইগুলো বেরোয়, ওই বইগুলো যখন সলভ করবো, ও কোশ্চেন, কয়েকটা কোশ্চেন টাফ থাকতে পারে, যতই টাফ থাকুক এই পাঁচটার বাইরে থাকবে। ঠিক আছে, এই পাঁচটার বাইরে তোমার স্কুলে যখন পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষাগুলো হবে, ও তো ক্যাশ ফ্লোর অঙ্ক দেবে, অপারেটিং অঙ্ক দিল, এই পাঁচটার বাইরে পয়েন্ট থাকবে না। কি বললাম বুঝতে পারলে? এর বাইরে থাকে না, এর বাইরে থাকে না। সুতরাং মাথার মধ্যে গেঁথে নিয়েছো, স্ক্রিনশট রেখে দিয়েছো, বারবার করে দেখে নেবে। এবার বলো, সবার প্রথম কি লেখে? ডেপ্রিসিয়েশন। এখানে দেখো ডেপ্রিসিয়েশন কত আছে, খোঁজো, ডেপ্রিসিয়েশন খোঁজো। আমি সাহায্য করবো, অসুবিধা হলে আমি সাহায্য করবো। ডেপ্রিসিয়েশন খুঁজতে আমি তোমাকে সাহায্য করবো। দেখো এখানে ডেপ্রিসিয়েশন এ দেখো ডেপ্রিসিয়েশন কত বলেছে, ডেপ্রিসিয়েশন কত বলেছে দেখো, এ দেখো বলছে ডেপ্রিসিয়েশন প্রোভাইডেড অন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কত, 60,000 টাকা। দেখেছো ডেপ্রিসিয়েশন কত দিয়েছে? 60,000। তাহলে তুমি দেখে দেখে বসাতে পারবে, হ্যাঁ কি না বলো? 60,000 বসিয়ে দাও। তারপর কি ছিল? লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এই ফিক্সড অ্যাসেটটার নামটা চেঞ্জ করেছি, ফিক্সড অ্যাসেট লিখি না, মানে আগে বলতাম ফিক্সড অ্যাসেটের নাম পিপি, বুঝতে পারলে? যার নাম পিপি তার নামে ফিক্সড অ্যাসেট। আরে আগে ফিক্সড অ্যাসেট বলতো, আগেকার দিনে ফিক্সড অ্যাসেট বলতো, এখন না, ফিক্সড অ্যাসেটের নাম নামে চেঞ্জ হয়েছে। এখন ফিক্সড অ্যাসেটকে লোকে পিপি বলে ডাকে, বুঝতে পারলে তো? এখন ফিক্সড অ্যাসেটকে লোকে পিপি বলে ডাকে, বুঝতে পারলে কি? ফিক্সড অ্যাসেটের একটা ভালো নাম পিপি। আগে বলতো ফিক্সড অ্যাসেট, এখন ফিক্সড অ্যাসেটকে বলা হয় পিপি। পিপি এর ফুল ফর্ম প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। ঠিক আছে স্যার। এবার দেখো এখানে না, পিপির একটা, এখানে দেখো এই যে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? ডিউরিং দ্য ইয়ার পার্ট অফ মেশিনারি কস্টিং 60,000 টাকা। 60,000 টাকার একটা মেশিন, 60,000 টাকার একটা মেশিন, হুইচ ডেপ্রিসিয়েশন চার্জ ওয়াজ 20,000 ওয়াজ সোল্ড 20,000। আমি তোমাকে বোঝাচ্ছি, মনোযোগ সহকারে শোনো না, শোনো কিন্তু মন। 60,000 টাকার একটা প্ল্যান্ট ছিল, সরি মেশিন ছিল, যার উপর ডেপ্রিসিয়েশন হয়ে গেছে কত? 20,000 টাকা। ঠিক আছে তো? যার উপর ডেপ্রিসিয়েশন হয়ে গেছে কত? 20,000 টাকা। এবার ওটাই তুমি বিক্রি করে দিয়েছো 20,000 টাকা। বলো, লাইনটা ইংলিশ পড়ো, বারবার করে পড়ো, দুবার পড়ো না, দুবার ইংলিশটা পড়ো, বুঝতে অসুবিধা থাকলে মিনিংটা বলছি। বলছে এই কোম্পানি ডিউরিং দ্য ইয়ার মানে এই বছরে পার্ট অফ মেশিনারি। এখন তুমি বলবে স্যার পার্ট অফ মেশিনারি মানে কি? দেখো তুমি দেখো, এই দেখো এখানে মেশিন কত ছিল? মেশিন, মেশিন মানে পিপি কত ছিল? না না, আমি ইকুয়াল টুকুয়াল পরে, আগে তুমি বোঝো না পার্ট অফ মেশিনারি কাকে বলে। আমার মেশিন ছিল ধরো 8,60,000, শুরুতে আর শেষে ছিল 6,20,000, তাই তো? অনেক টাকার মেশিন ছিল। তার মধ্যে তুমি যে একটা পার্ট, পুরো পার্টের কথা বলেনি, একটা পোর্শনের কথা বলেছে। পার্ট মানে একটা পোর্শন। ধরো, তোমার ঘরে ধরো 50টা ফোন আছে, এবার তার মধ্যে তুমি ধরো দুটো ফোন বেচে দিলে, ওটাকে কি বলে? পার্ট বেচলে নাকি সবকটা ফোন বেচে? পার্ট, এটাকে বলে পার্ট।
তো তুমি বলছে ডিউরিং দ্য ইয়ার মানে এই বছরে পার্ট অফ মেশিনারি কস্টিং 60,000 টাকা, ঠিক আছে? মেশিনের কস্ট ছিল 60,000 টাকা এবং এবং সেই মেশিনটা তুমি ইউজ করেছো, ইউজ করাকে বলে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তুমি 20,000 টাকা ইউজ করে ফেলেছো, তাহলে এখন মেশিনের ভ্যালু কত পড়ে আছে? 40 পড়ে আছে, হ্যাঁ কি না? ওই 40,000 টাকার মেশিনটা তুমি 20,000 টাকায় বিক্রি করেছো, বলো বলো 40,000 টাকার মেশিন 20,000 টাকায় বিক্রি করেছো, বলো তোমার লাভ হলো না লস হলো? বারবার লস হলো বলেছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি জানি, ঠিক আছে, ঠিক বলেছো। কিন্তু ব্যাপারটা কি ক্লিয়ার হলো এই অ্যাডজাস্টমেন্টটা? যদি ক্লিয়ার না কেন এই সমস্ত অ্যাডজাস্টমেন্টই আমরা দেখেছি, এই যে তোমাদের মতন করে ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষার মানে প্রবলেম ফেলে কিন্তু এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট, মারাত্মক প্রবলেম ফেলে এই সমস্ত অ্যাডজাস্টমেন্ট, ধরতে পারে না। খুব ভালো করে বুঝুন, একটা অঙ্ক দরকার হলে অনেকক্ষণ টাইম নিয়ে করবে, কিন্তু বুঝবে ব্যাপারটা কি বলতে বলছে। এখানে আমি আবার বলেছি কি বলছে, ডিউরিং দ্য ইয়ার মানে এই বছর, পার্ট অফ মেশিন মানে পুরো মেশিন না, কিছুটা মেশিন, কিছুটা মেশিন তুমি এবছর বেঁচে দিচ্ছ, যেই মেশিনটা তুমি কিনেছিলে 60,000 টাকায়। বুঝতে পারলে কি বললাম? বলো না, বুঝতে পারলে? তোমার কাছে ধরো না 10 লাখ টাকার মেশিন পড়ে আছে, তার মধ্যে ওর ওই 10 লাখ টাকা মেশিনের মধ্যে এই বছর একটা পার্ট বিক্রি করে দেবে। তুমি কোথায় ছবি এঁকে দেখায়? ধরো তোমার এই বিশাল বড় একটা মেশিন ছিল, বিরাট বিশাল বড় একটা মেশিনটার দাম 10 লাখ টাকা, তুমি তার মধ্যে একটা পোর্শন ধরো এইটুক পোর্শন বিক্রি করলে, এইটুক পোর্শন বিক্রি করলে, ঠিক আছে? এবার এইটুক পোর্শন বিক্রি করলে এইটুক পোর্শনের দাম কত ছিল? বলছে এইটুক পোর্শনের দাম ছিল 60,000 টাকা, যখন কিনেছিলে তুমি 60,000 টাকাতে কিনেছিলে, তাহলে এই পোর্শনটা ইউজও তো করেছিলে, তুমি তো এতদিন ইউজও করেছিলে, তুমি যে এমন না আজকে কিনে কালকে বিক্রি করলে, না স্যার, কিছু কিন্তু ইউজ করেছো, তো তুমি ইউজ করেছো কত? 20,000 টাকা, তাহলে এখনো কত টাকা পড়ে আছে স্যার? 40,000 টাকা পড়ে আছে। এইবার এই 40,000 টাকার মেশিনটা এবছর তুমি 20,000 টাকা বিক্রি করো, তাহলে বলো লাভ হলো না লস হলো? লস হলো 20,000 টাকা, বোঝা গেল? এটাই বলতে চেয়েছে, বলো বুঝতে পারলে, হ্যাঁ কি? অনেক ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তাহলে ডেপ্রিসিয়েশন কত হলো? 20,000, এখানে লিখে দাও 20,000 হয়ে গেল। এবার ইন্টারেস্ট অন লোন, লোনের উপর ইন্টারেস্ট খোঁজো, লোন খোঁজো, লোন লোন খোঁজো, লোন। এই দেখো না, দেখো তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো, এই দেখো ডিবেঞ্চার, ডিবেঞ্চার কি জানো? ডিবেঞ্চার কি? ডিবেঞ্চার মানে কি? লোন। ডিবেঞ্চার মানে তোমার বই আছে, তোমার যদি অসুবিধা হয়, তোমার যদি মনে রাখতে না পারো, তুমি লিখে রাখো ডিবেঞ্চার মানে লোন, ঠিক আছে? ডিবেঞ্চার হচ্ছে ওয়ান টাইপ অফ লোন। কি বললাম? ডিবেঞ্চার ইজ দা ওয়ান টাইপ অফ লোন। ডিবেঞ্চার ওয়ান টাইপ অফ লোন। তা লোনের উপর ইন্টারেস্ট দিতে হয় না, হ্যাঁ কি না? বলো না, লোনের উপর ইন্টারেস্ট দেবো কি দেবো না? হ্যাঁ স্যার দেবে। তো দেখো লোন কত ছিল, দেখো তো, দেখো তো, বলো তো লোন কত ছিল? শুরুতে কত ছিল? শুরুতে বলো না, শুরুতে কত ছিল লোন? এখন কত হলো লোন? তাহলে কি মনে হচ্ছে, দেখে দেখে কি মনে হচ্ছে, লোন বেড়েছে না কমেছে? লোন বেড়েছে। ছবি এঁকে দেখায়, ছবি এঁকে দেখায়, সুন্দর করে ছবি এঁকে এঁকে দেখাচ্ছি, দেখো। শুরুতে কত ছিল বললে? স্যার 1,50,000। শেষে কত হলো? 260 বললে, হ্যাঁ কি না? আমার প্রশ্ন, আমি তোমাকে একটা কোশ্চেন করছি, দেখি কি অ্যান্সার তোমার কাছ থেকে আসে, কি অ্যান্সার তোমার কাছ থেকে আসে, বলো। এই যে তুমি 1,50,000 টাকা বছরের শুরুতে লোন ছিল, বছরের শেষে 2,60,000 হলো, আর তুমি কত টাকা লোন নিয়েছো? 1,10,000। তুমি তো কারেন্ট ইয়ারে, তুমি বলতে পারো স্যার কারেন্ট ইয়ারে লোন নিয়েছি আমি আরো 1,10,000, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? তাহলে আমার প্রশ্ন, এই লোনটা কবে নিয়েছো? ডেট জানো? ডেট জানো? কবে নিয়েছো জানো? ডেট জানো? জানি না। তাহলে না জানলে, তাহলে আমি কবে নিয়েছি লোনটা? নিশ্চয়ই কোনো না কোনো দিন নিয়েছি, হয় বছরের শুরুতে নিয়েছি লোনটা, নাই বছরের শেষে নিয়েছি, আর না হলে বছরের মাঝে নিয়েছি। বলো তুমি কোনটা চাও? একটা করো, শুরুতে করবো, শেষে করবো, মাঝে করবো? আমি বলে দিচ্ছি, শুরুতে বা শেষে করলে তোমার কাছে সোজা হবে, আর মাঝে করলে একটু কমপ্লিকেট হয়ে যায়। সবসময় চেষ্টা করবে শুরু বা শেষে। শুরুতে লোন নিয়েছো তাই তো? শুরুতে যদি লোন নাও তাহলে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে 2,60,000, বোঝা গেল? বলো বুঝলে কি বুঝলে না? বলো তুমি, বলো না বুঝলে কি বুঝলে না, বলো তুমি বলো। না না না, তুমি ওটা মুখস্থ, এটাকে মুখস্থ বলে। শুরুতে করলে ক্লোজিং এর উপর না, তুমি বোঝো, তুমি বোঝো, তুমি বোঝো, তুমি তুমি মনে করলে স্যার আমি মনে করছি লোনটা বছরের শুরুতে নিয়েছি, তাহলে বছরের শুরুতে তুমি কত টাকা লোন নিয়েছো? বলো 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 বলো, বলো বছরের শুরুতে কত টাকা লোন নিয়েছো?
হ্যাঁ হ্যাঁ, না না, কি 1,50,000 লোন নেওয়াই ছিল আগে। এটা তো আগে নেওয়াই ছিল। এটা তো লোনটা আগে নেওয়াই ছিল। তুমি এবছর 1,10,000 নিয়েছো। তুমি মনে করছো 1,10,000 লোনটা ওপেনিং এ নিয়েছো। তাহলে তোমাকে 1,10,000 এর ওপর কত 8% সুদ দিতে হবে, হ্যাঁ কি না? আর এটার উপর তো দিতেই হবে। লোন তো আগে ছিলই। বুঝলে? বুঝলে না? বলো। সিম্পল ব্যাপার, আমি তোমাকে বলি একটা, শোনো কথা শোনো। তুমি ধরো, এটা কোন সাল? 25 সাল। তুমি ধরো কারোর থেকে 2020 সালে 10 লাখ টাকা লোন নিয়েছো, বলো। তুমি কারোর থেকে 2020 সালে 10 লাখ টাকা লোন নিয়েছো, ঠিক আছে তো? আর আজকে 2025 সাল। 2025 সালে তার থেকে আবার ধরো 5 লাখ টাকা লোন নিয়েছো। তাহলে তোমার কি মনে হয় তুমি কত টাকার উপর, ও তোমার কাছ থেকে কত টাকার উপর শোধ নেবে? 10 লাখ টাকার উপর শোধ নেবে নাকি 15 লাখ টাকার উপর শোধ নেবে? তুমি ধরো একজন লোকের কাছ থেকে 2020-তে 10 লাখ টাকা লোন নিয়েছো, ঠিক আছে? আবার ওই লোকের থেকে তুমি আবার আরো 5 লাখ টাকা লোন নিয়েছো, কবে নিয়েছো? এই কারেন্ট ইয়ারে 2025-এ। তাহলে তোমাকে কত টাকার উপর সুদ দিতে হবে? কিচ্ছু শোনা যাচ্ছে না, একদম কথা শোনা যাচ্ছে না তোমার। কি বললে তুমি? তুমি একটু বাড়িতে একটু জিজ্ঞাসা করো। তুমি বাড়িতে একটু জিজ্ঞাসা করো, তুমি একটু বলো, আমি এই কথাটা জিজ্ঞাসা করে তুমি বলো বাড়িতে। জাস্ট একটু জিজ্ঞাসা করো দিদি বা বাবার কাছে জিজ্ঞাসা করো, নরমাল কথা, নরমাল বিজনেস এর কথা ভাবো, তুমি নরমাল বিজনেস এর কথা ভাবো। বাড়িতে বিজনেস করে বাবা, তুমি জিজ্ঞাসা করো, নরমাল জিজ্ঞাসা করো, সুন্দর করে বলে দেবে। দেখো শোনো কি বলছি। তুমি 2020 সালে কারোর থেকে 10 লাখ টাকা লোন নিয়েছো, ঠিক আছে? তুমি জানো তো, আমরা যদি কারোর থেকে লোন নিই, যতদিন না লোনটা শোধ করতে পারি ততদিন সুদ দিতে হয়, একই না? এটা জানো তো, কারোর থেকে লোন নিলে যতদিন না পর্যন্ত লোনের ওপর লোনটা শোধ করবো ততদিন আমাকে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে, তাই তো? তাহলে তুমি কারোর থেকে 10 লাখ টাকা লোন নিয়েছো, তত সুদ দিতেই হবে তোমাকে। আবারও 10 লাখ টাকা লোন নিয়েছো তো নিয়েইছো, আরো ওর উপর আরো 5 লাখ লোন নিয়েছো, তাহলে তোমাকে এখন কত উপর সুদ দিতে হবে? 10-এর উপর সুদ দেবে? আমি তো এতক্ষণ ধরে এটাই বলে আসছি। আমি তো এতক্ষণ ধরে এটাই বলছি। তুমি একটু সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করো, একটু খুব অসুবিধা হচ্ছে বুঝলো? মানে খুব জোরে জোরে প্রেশারাইজ করে আমার কথা বলতে হচ্ছে তো, মানে অসুবিধা হচ্ছে। মানে এটা সাউন্ড সিস্টেমে খুব সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তুমি হেডফোনে ক্লাস করছো নাকি? হ্যাঁ, ওটা একটু দেখো তো মাইকটা, তাহলে খুব ভালো হয়। কারণ অ্যাকচুয়ালি তুমি যে কোশ্চেন করছো না, আমি তোমার কোশ্চেন শুনতে পাচ্ছি না। এবার আমি যদি তোমার কোশ্চেন শুনতে না পারি, তাহলে ভালো করে অ্যান্সার দিতে পারবো না, না? একটু প্রবলেম হয়ে যাবে না? বা তুমি ধরো আধা বুঝতে পারছো, ও, আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো না, খুব জরুরি। যাই হোক, তাহলে বুঝতে পারলে তো? তাহলে কি বললাম? মনে করলাম যে এই এই যে 1,50,000 টাকা লোন নিয়েছি, এর উপর তো আমাকে সুদ দিতেই হবে। এর উপর তো আমাকে 8% সুদ দিতেই হবে। কিন্তু এই যে 1,10,000 টাকা আরো লোন নিয়েছি, কবে লোন নিয়েছি? স্যার আপনি তুমি বললে বছরের শুরুতে। তাহলে এর উপরও পুরো 8% সুদ দাও। হলো। কিন্তু এই বইতে কি করেছে জানো? শুনবে বইতে কি করেছে? শোনো বইতে কি করেছে আমি বলে দিচ্ছি। বইতে কি অ্যাজাম্পশন করেছে আমি বলে দিচ্ছি। বইতে বলেছে এই যে তুমি 1,10,000 টাকা লোন নিয়েছো কবে জানো? বইতে বলেছে 1,10,000 টাকা লোন নিয়েছি, এই যে একদম এন্ডে 1,10,000 টাকা লোন নিয়েছি এন্ডে। বছরের শেষ দিন লোন নিয়েছি, তুমি বলো না? একটা কমন সেন্স, আমি যদি কারোর থেকে বছরের শেষ দিন লোন নিই, তাহলে কি ওই বছর সুদ দেবো? দেবো না। সেই জন্য বইতে কি করেছে? বইতে শুধু 1,50,000-এর উপর ইন্টারেস্ট চার্জ করেছে। বোঝা গেল কি বললাম? বলো। তাহলে তোমাকে পুরো মাথার মধ্যে ঢোকাতে হবে, তুমি লোনটা কবে নিয়েছো? বছরের শুরুতে নাকি শেষে? তুমি বলো কি করবো, শুরুতে ধরবো না শেষে ধরবো, বলো? শুরুতে। শুরুতে হলে 2,60,000 উপর 8% করো। 2,60,000 উপর 8%। এই যে এখানটা লিখছি। এখানে লিখছি 2,60,000 উপর 8%। কারণ বলতে পারলে নাকি ডাউট আছে? ও, বইতে কি করেছে জানো? বইতে করেছে লোনটা নিয়েছি বছরের মাঝখানে। ওরা ওরা অ্যাজাম্পশন করেছে লোনটা নেওয়া হয়েছে বছরের মাঝখানে, ঠিক আছে তো?
দরকার নেই, আমি এরকম কেন ধরবো? আরে এইখানে যখন কোশ্চেনে কিছু বলবে না, তোমার মন যা চাইবে তুমি তাই করবে, কখনো নাম্বার কাটতে পারবে না। কি বললাম বুঝতে পারলে তো? তোমার মন যা চাইবে, মন যা বলবে মনকে শুনো, মনের কথা শুনো, এটাই তো, ব্যাস আর কিচ্ছু না। হয়ে গেল এটা? বলো। ডিবেঞ্চার করলাম। এবার কি করো? ব্যাংক লোন। দেখো এবার কি লেগে ব্যাংক লোন, দেখো ব্যাংক লোনটা কি করেছো, শুরুতে ছিল 50, শেষে হলো 40। মনে করো, মনে করো, শোনো, তোমার বছরের শুরুতে ব্যাংক তোমার কাছে 50,000 টাকা পেতে, মানে তুমি ব্যাংকের থেকে টাকা ধার করেছিলে, ব্যাংক তোমাকে 50,000 টাকা পেতে। বছর শেষ হতে না হতে, বছর যেই শেষ হলো, ব্যাংক তোমাকে 40,000 টাকা পায়। তাহলে বলো, তুমি বলো, শুনতে পাচ্ছ না কি বলছি? এই দেখো, এই দেখো, এই উদাহরণটা দিচ্ছি, ব্যাংক লোন। বছরের শুরুতে লোন ছিল 50, বছরের শেষে লোন হলো 40। তাই তো? বছরের শুরুতে লোন ছিল 50, বছরের শেষে লোন হলো 40। তাহলে লোন কত টাকা শোধ হয়? তাহলে কি হলো? লোনটা তোমার শোধ হয়ে গেল। কত টাকা লোন শোধ হলো বলো? 10,000। তাহলে এবার প্রশ্ন হলো, তুমি যে 10,000 টাকা লোন পেমেন্ট করে দিলে, তুমি যে 10,000 টাকা লোন পেমেন্ট করে দিলে, কবে পেমেন্ট করলে 10,000 টাকা? কবে? ওই একই কথা, শুরুতে নাকি শেষে বলো? কোন দিন শোধ করেছো? শুরুতে লোন শোধ করেছো। তাহলে শুরুতে লোন শোধ করো, তাহলে তোমাকে 40,000 টাকার উপর ইন্টারেস্ট দিবে। কতর উপর? 40-এর। বোঝা গেল? ক্লোজিং হলে 50-এর। এইগুলো তুমি যদি মুখস্থ করো তাহলে আমি শেখাতে পারবো না। তুমি যদি বুঝতে চাও আমি বোঝাতে পারবো। মুখস্থ হলে হবে না, মুখস্থ করে তুমি গুলিয়ে ফেলো। বুঝবে ব্যাপারটা কি হয়। 40-এর উপর 8%, তাহলে এখানে কি হলো? এই যে প্লাস 40,000-এর উপর 8%, 4-8 32, তাহলে কত হচ্ছে দেখো? 2,60,000 ইন্টু 8%, এটা হচ্ছে 20,800, আর এটা হচ্ছে 3,000, 24,000। হলো, আর কি আছে? পয়েন্ট দেখতে পাচ্ছ তো সব? তাহলে 1-এর এন্ট্রি পুরো কমপ্লিট করলাম, 2-এর এন্ট্রি পুরো কমপ্লিট করলাম, 4-এর এন্ট্রি পুরো কমপ্লিট করলাম। এবার দেখি এইদিকে কি আছে। 5-এর এন্ট্রি কমপ্লিট করলাম। আচ্ছা, আমাদের অঙ্ক ভুল হয়েছে, আবার কেটে নিচ্ছি। পুরো না, একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে জানো? আমি তোমাকে বলছি, এই যে এইটা, এইটা ভুল হয়েছে, এইটা, এই যে এইটা ভুল হয়েছে, এইটা ইন্টারন্যাশনাল লোনটা ভুল হয়েছে। আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, হ্যাঁ বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। শোনো কি ভুল হয়েছে বলছি। প্রথমে ডিবেঞ্চারের কেসটা বোঝায়, আমি দেখিনি, কোশ্চেনটা পড়া উচিত ছিল। প্রথমে ডিবেঞ্চারের কেসটা বলছি। আরে আমরা আমরা মনে করলাম না যে লোনটা কবে শোধ হয়েছে। তুমি বললে না স্যার ধরুন লোনটা বছরের শুরুতে শোধ হয়েছে, বা ধরুন লোনটা বছরের শুরুতে নিয়েছে। ওরা বলে দিয়েছে, ওরা ডেটটাই বলে দিয়েছে কবে। দেখো ওরা বলেছে অ্যাডিশনাল ডিবেঞ্চার ওয়ার ইস্যু অ্যাট পার্ট 1 অক্টোবর। তাহলে তুমি ওই 1,10,000 টাকা লোন কবে নিয়েছো বলে দিয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? জেনারেলি অঙ্কে বলে না এই কথাটা, এটা বলে না, এখানে বলে দিয়েছে, আমি খেয়াল করিনি। ডিবেঞ্চার শুরুতে ছিল 1,50,000, শেষে হলো 2,60,000। তাই তো? এবার তুমি এই তারিখে, এই তারিখটা কি? বছরের মাঝখানে, বছরের মাঝখানে ডেটটা কি? 1/10। এই তারিখে তুমি 1,10,000 টাকা লোন নিয়েছো। তার মানে 1,50,000 টাকা একমাস, আর এটা একমাস। বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে এত অব্দি কমাস হচ্ছে বলো? এটা ডেটটা কি ছিল ওটা? তোমার
হ্যাঁ, এটা ধরো 1/4 ছিল আর এটা ছিল 31/3, তাহলে 1/4 থেকে 1/10 6 মাস, তাহলে এটাও 6 মাস, তাই তো? তাহলে কত হবে? 1.5 লাখ টাকা ইন্টু 8% ইন্টু 6 মাস, 1.5 লাখ টাকা ওপর 6 মাসের ইন্টারেস্ট দেবো, আর 2,60,000-এর উপর 6 মাসের ইন্টারেস্ট দেবো, একই না? ক্যালকুলেট করে নি, তারপর বলছি না থাকবে। 1.5 লাখের 8% ইন্টু এটা হচ্ছে 6,000 প্লাস 10,400, টোটাল হলো 16,400। বোঝা গেছে? এটা এটা কি বুঝতে পেরেছে? তাহলে ডিবেঞ্চার হলো 16,400, ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট 16,400, একটা হবে 16,400। এবার ব্যাংক লোন করো, ব্যাংক লোন। ব্যাংক লোনটাও সেম বলেছে, এটা 50,000, এটা 40,000। তুমি এই তারিখে 10,000 টাকা লোন শোধ করে দিয়েছো, তাহলে কি হচ্ছে? 50,000 টাকার উপর 8% ইন্টু 6 মাস, 6/12 প্লাস 10,000 টাকা লোন শোধ করে যখন আছে 40,000 টাকা, ইন্টু 8% ইন্টু 6/12, 2,000 প্লাস 40,000 8%, 4,832, 3,200 হাফ, 3,200 হাফ হচ্ছে তোমার 1600, 3,600। বুঝতে পারলে? এটা এই হলো 16,400, 3,600। ঠিক আছে? আর কি ছিল? আর তো বলছি এখন, ব্যালেন্স শিটে একটা জিনিস আছে, দেখি আমি এগুলো। আর কি আছে? এই দেখো, এখানে একটা গুডউইল ছিল না, গুডউইল, গুডউইল ছিল 40,000, হলো 15,000, তাই তো? গুডউইল ছিল 40, হলো 15, তাহলে গুডউইলের ভ্যালু বাড়লো না কমলো? গুডউইল কমলে তখন তাকে বলে অ্যামোর্টাইজেশন। ঠিক আছে? কি বললাম কথাটা? অ্যামোর্টাইজেশন। গুডউইলের ভ্যালু যদি কমে তখন তাকে বলে অ্যামোর্টাইজেশন। ঠিক আছে? তাহলে লিখবো অ্যামোর্টাইজেশন কত? 25,000 টাকা। আর দেখো লেখাই ছিল নোটে, এখানে অ্যামোর্টাইজেশন লেখা ছিল, দেখে লিখে দাও অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। কি লিখবে? অ্যামোর্টাইজেশন অফ গুডউইল 25,000। হয়ে গেল? ক্লিয়ার? এখানে একটা পয়েন্ট ছিল, দেখো লাস্টে একটা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে প্রেফারেন্স শেয়ার রিডিম করবো 5% প্রিমিয়াম। বছরের শেষে গিয়ে প্রেফারেন্স শেয়ার শোধ করবো 5% প্রিমিয়ামে। দেখি
এই দেখো প্রেফারেন্স শেয়ার করেছিল, প্রেফারেন্স শেয়ার এই যে শুরুতে ছিল 3 লাখ, শুরুতে ছিল 3 লাখ, শেষে হলো 2 লাখ। তাহলে কত টাকার প্রেফারেন্স শেয়ার শোধ হচ্ছে? 1 লাখ। 1 লাখ টাকা শোধ করছি ওই বছরের শেষ দিন। তাহলে কত পার্সেন্ট প্রিমিয়াম শোধ করছো? 5%। তাহলে 1 লাখের 5% করলে কত হয়? 5,000 টাকা, তাই তো? 5,000 টাকা। এই দেখো সেই প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার অলরেডি 5,000 টাকা লেখা আছে, দেখেছো? তাহলে এর কোনো এন্ট্রি করতে হবে না। যদি ব্যালেন্স শিটে এই টাকাটা না থাকতো, যদি টাকাটা না থাকতো, তখন কিন্তু এখানে লিখতাম এই যে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার বা প্রেফারেন্স শেয়ার, এখানে 5,000 টাকা তখন বসাতাম, বুঝতে পারলে? তখন এখানে 5,000 টাকা বসাতাম যদি ব্যালেন্স শিটে না থাকতো, কিন্তু এখানে ব্যালেন্স শিটে আছে, তাই এখানে বসাবো। তাহলে এখানে কিছু নেই, এটা কিছু নেই, ব্যাস এটা মিটে গেল, ঝামেলা মিটে গেল। মিলাও, করো। 60 আর 20 80, 80 আর 20 1 লাখ, 1,25,000। এটা 1,25,000 আর 4,16,000, 5,41,000। এটাকে বলে অপারেটিং প্রফিট। ঠিক আছে, এবার কারেন্ট অ্যাসেট, কারেন্ট লেভেলটি চেঞ্জ করো। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট কি কি আছে? দেখো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আছে এখানে? এখানে ইনভেন্টরি মানে স্টক, স্টক 1 লাখ ছিল, 1,95,000, স্টক বেড়েছে, পারলে মাইনাস করতে হয়, মাইনাস করবো 95,000। ট্রেড রিসিভেবল, ডেটার 2 লাখ ছিল, 2 লাখ, কিছু করতে হবে না, ট্রেড রিসিভেবল কিছু হবে না। আচ্ছা উপরে চলে আসো, এই দেখো ট্রেড পেবেল, একটাই আইটেম আছে ট্রেড পেবেল, বাকি সব হয়ে গেছে। ট্রেড পেবেল কি ছিল? 95 ছিল, 1,10,000 হলো, কত বাড়ছে? 15,000 টাকা। তাহলে অ্যাড করো, তাহলে একটা অ্যাড 15,000 আর একটা লেস হয়ে যাবে, শেষ হয়ে গেল। 15,000 টাকা অ্যাড, 15,000 টাকা লেস। 15,000 টাকা অ্যাড করবো, অ্যাড করবো 15,000 আর লেস করবো 95,000। 15,000 টাকা অ্যাড করবো, তার নাম কি? ট্রেড পেবেল। লেখো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, যোগ দিয়ে লেখো ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, হাইফেন দিয়ে লিখবে ট্রেড পেবেল। আর মাইনাস কি ছিল? লিখো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, মাইনাস দিয়ে লিখবে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনভেন্টরি, কত ছিল? 95, লিখে দিয়েছিলাম মাইনাস, যোগ বিয়োগ করো। 541,000 প্লাস 15,000 মাইনাস 95,000 হচ্ছে কত? 4,61,000। এটাকে বলে ক্যাশ জেনারেটেড
ফর্ম অপারেশন, ঠিক আছে। এর থেকে মাইনাস করো ট্যাক্স পেড। ট্যাক্স পেড অলরেডি ট্যাক্স পেড বের করেছিলাম মনে পড়ে ওয়ার্কিংস করে, এই দেখো কত 35,000, মাইনাস করো অঙ্ক শেষ। অ্যান্সার হবে 4,26,000। এটাকে বলে ক্যাশ ফ্লো বা অপারেটিং অ্যাক্টিভিটিস। শেষ হয়ে গেল। শেষ। এটা হলো ক্যাশ ফ্লো বা অপারেটিং অ্যাক্টিভিটিস।